আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ২০। লেখনীতে তেজস্মিতা মর্তজা। মার্জিয়ার শরীরে ৩ দিন গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পাচ্ছে। শরীরটা অসুস্থ হচ্ছে ঘন ঘন। ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তার মোড়ে রিকশা নামিয়ে দেবার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া আনমনেই বলল, বোরকা ছাড়া তোমাকে দেখতে একটুও ভাল লাগে না অন্তু। জয়া আমির কি বলে জানেন? আমার খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না। কথাটার মর্ম আছে, তাই না? তোমারও কি তাই? মানে আমার এখন তোমাকে দেখতে ভাল লাগতেছে না, এইটা তোমার ভাল লাগতেছে? অন্তু অল্প হাসলো। চরিত্রহীনদের বোরকা পরতে নেই ভাবি। মার্জিয়া গম্ভীর হয়ে বলল, তাহলে ওই জানোয়ারের কথা বলবা না আমার সামনে। হইতে পারে তোমার স্বামী, কিন্তু আমার শ্বশুর একটা কথা বলতো, গুয়ের এপিটোপিট সমান। তা খোঁচাতে গেলে তুমি নিজেই নাপাক হবে, ছিটে তোমার গায়ে লাগবে। তাতে তোর শরীর নোংরা হবে। এতে গুয়ের কি কোনো ক্ষতি আছে? তুমি কি করতে চাও বলো তো? তোমার কিছুই বুঝি না আমি, কিছুই করতে চাই না। কিছু না করতে চাওয়াটাই এখন সবচেয়ে বড় করতে চাওয়ার বিষয় আমার। মার্জিয়া ক্যাটক্যাট করে উঠলো। আবার শুরু করলা? বলছি না তোমার এসব হেয়ালি কথা শুনলে রাগ হয় আমার। সহজভাবে কথা বলবা আমার সাথে। কঠিনের কি আছে? আপনাদের সমস্যা আমার বোরকা না পরা নিয়ে। আম্মু এজন্য কথা বলে না আমার সাথে। অন্তু চুপচাপ কিছুটা দূরে হেঁটে হঠাৎই বলতে লাগলো, আপনি ছিলেন না সেদিন। আমার গায়ে থুতু পড়েছিল মানুষের ছুঁড়ে দেয়া। কেন জানেন? পুরুষ ঘরে ঢুকিয়ে কাপড় খোলার অপরাধে। শুনতে খারাপ লাগছে? আরো খারাপ কথা শুনুন। টেনে হেঁচড়ে খুলে ফেলা হয়েছিল আমার বুক থেকে ওড়নার পর্দা। মাথায় জড়ানো গামছাটা কেড়ে নিয়ে চুলগুলো আলগা করে ফেলা হয়েছিল। এই সুন্দর যাত্রাপালার দর্শক ছিল সেদিন হিউজ পরিমাণ। কিছু বলবেন? মার্জিয়ার হাঁটার গতি কমে যায়। অন্তু নিঃসংকোচে নির্লিপ্ত কণ্ঠে পড়ল, ওনা ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখলো, চোখে তৃষ্ণা মেটালো, নোংরামি করে ধরা পড়ার দায়ে বিয়ে দিয়ে দিল নাঙের সাথে। এরপর সেই শরীরে বোরকা জড়ানো, মুখ ঢাকাটা পাগলামি হবে না? মার্জিয়া তাকিয়ে রইল অন্তুর দিকে। অন্তু সাবধান করলো, সামনে তাকিয়ে হাঁটুন, হোঁচট খাবেন। বাড়ির গলি সামনেই, আর কয়েক পা এগোতে হবে। রাস্তায় লোক নেই। ওদের পার করে একটা গাড়ি গিয়ে থামলো সামনে। ওরা দুজন হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যাওয়ার সময় কেউ ডাকলো, শোনো। অন্তুর বুকটা ধুক করে ওঠে। প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাপ ফেললো। এই কণ্ঠ চেনে অন্তু। ফিরে তাকাই। হুডির টুপি মাথায় পলাশের। মার্জিয়া জানতে চায়, কে এইটা অন্তু? চেনো তুমি? এটা জয়ের বড় ভাই নাকি? অন্তু জবাব না দিয়ে ভাবির হাতখানা চেপে ধরল। পলাশ আজগর এগিয়ে আসে। ঠোঁটে লেগে আছে স্থায়ী সেই হাসি। অন্তু শুধায়, ভালো আছেন? পলাশ হেসে উঠল, তোমাদের ওখানে যাচ্ছিলাম। সেই কবে থানা থেকে আসলাম, এরপর আর খোঁজ নাই। অন্য সব লোকের এতদিন বউ বাচ্চা সহ সব চলে যায়। তোমাদের সাথে কিছুই করলাম না তেমন। আগে সব ঋণকারীদের সাথে না ইনসাফ হয়ে গেল না? দেখা যাবে ওরা অভিযোগ তুলবে। ওদের সাথে যা হয়েছে তোমাদের সাথে নয় কেন? ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছেন। আসলে আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেননি। আমরাও ঋণী, ওরাও ঋণী। ওরা যদি এত কিছু হারায়, এত অত্যাচারিত হয়, আমরা কেন না? পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো গাড়িতে ওঠো, একসাথে যাই। অন্তু মার্জিয়াকে বলল, ভাবি আপনি চলে যান একটু, আমি আসছি খানিক বাদে। পলাশকে বলল, বাড়িতে গিয়েও আমার সঙ্গে কথা বলবেন। চলুন আশেপাশে কোথাও বসে কথা বলি। ভাবি আপনি বাড়িতে চলে যান, আমি আসছি। এটাই পলাশ আজকর। মুখরা বদমেজাজে মার্জিয়া একদম মিইয়ে গেছিল। ভয়াতুর চোখে অন্তুর দিকে চেয়েছিল। অন্তু চোখে আশ্বাস দিয়ে বলল, যান, কিচ্ছু হবে না আমার। এটুকু ভরসা রেখেছি নিজের উপর। আমাকে বলবেন ওষুধ কিনতে গেছি, আপনার অসুস্থ লাগছিল, আগে ফিরেছেন। আমি চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। মার্জিয়া যেতে যেতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। পলাশ অন্তুকে বলল, আচ্ছা তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না, গাড়িতে ওঠো, অন্য কোথাও যাই। পায়ে হেঁটে যাই, চলুন। একটু হাঁটাও হবে, সন্ধ্যার রাস্তায় হাঁটতে খারাপ লাগবে না। পলাশ ভ্রু কুঁচকে ঠোঁট দুটো একপাশে বাঁকিয়ে হাসছিল। অন্তর ভেতরে ধুকপুক করছে। মস্তিষ্ক সেই আতঙ্ক ভুলতে পারেনি। পলাশ যে কফি শপে নিয়ে গেল, কফি শপ হিসেবে বেশ লাক্সারিয়াস। ভেতরের আলোকসজ্জা ডার্ক। পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয়। অন্তু বুঝলো কফি শপটা পলাশের নিজস্ব। পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়লো। অন্তু চারপাশে তাকাচ্ছিল, লোকজন নেই। ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো আঁধারের সংমিশ্রণে।
টেবিলের উপর 3টে গ্লাস, একটাতে টিস্যু রাখা, একটা পানির বোতল আর একটা কাচের ফুলদানি। ভয় পাচ্ছ? অন্তু উপর নিচ ঘাড় নাড়ালো। পাচ্ছি। পলাশ হো হো করে হাসলো। প্রয়োজন নেই, বসে পড়ো। পাবলিক প্লেসে দুষ্টুমি করার ক্লাস পেরিয়ে এসেছি বহুদিন আগে। ছোট বয়সে ওসব করতাম। যাকে তোমরা ভদ্রলোকেরা বলো, ওই বখাটেপনা। পাবলিকের সামনে খেল দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ। আমি হাই স্কুলের মাস্টার। অন্তু পলাশকে যতবার যতক্ষণ দেখেছে ততবার ততক্ষণ পলাশের ঠোঁটে হাসি আর জলজলে ঠোঁট দুটোর ভয়ানক এক ইশারা খেলতে দেখেছে। পলাশ কফি আনতে বলল একটা ছেলেকে। আপনার টাকা 2 দিনের মধ্যে দিয়ে দেব। আপনি ছাড়াও আরো কিছু পাওনাদার আছে। জমি বিক্রি করতে হবে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেগুলো মীমাংসা হচ্ছে না, বিধায় দেরি হচ্ছে। এর মাঝে আপুর ইন্তেকাল হলো। আমি আপনার কাছে 2 দিন সময় চাইছি। এবার আমি সময় নিচ্ছি। তোমার বাবা মারা গেছে? ইন্নালিল্লাহ। পলাশ দুঃখিত হওয়ার নাটক করলো। অন্তুর শরীরকে বেশ কিছুক্ষণ চোখে গিলে হাসি প্রসারিত করে বলল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। তোমার শরীর থেকে আসছে বোধ হয়। অন্তু তাকালো। আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি। হাহা করে হেসে ওঠে পলাশ। গরু মরলে শকুন খোঁজ পায় কিভাবে? গরু মরার আগে সুগন্ধি মেখে মরে? মেয়েদের শরীরে নিজস্ব একটা ঘ্রাণ আছে, তার তুলনা বিশ্বের কোনো পারফিউমের সাথে হয় না। অন্তির শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। জীবন তাকে কোন পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখনো বুঝে ওঠা যাচ্ছে না। পলাশ গা ছেড়ে আরাম করে বসে ঘাড় বেঁকিয়ে বলল, ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরো ভালো পাওয়া যাবে। তাছাড়া খালি খালি চেয়ার, ফাঁকা রয়েছে তোমার পাশটা। অন্তর্দৃষ্টি টেবিলের দিকে ছিল। মুচকি হেসে ফেলল। শুধু ভাবছেন? এতটাও আশা করিনি আপনার কাছে। আপনার এতক্ষণে বসে পড়ার কথা ছিল। আপনার সাথে ব্যাপারটা মানায়। পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে। চোখের পলকে অন্তু টেবিলের উপর থেকে কাচের ফুলদানিটা তুলে কাঠের চেয়ারে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ফুলদানি ভেঙে 3 টুকরো। হাতে থাকা টুকরোটা পলাশের গলায় উঁচু হয়ে থাকা স্বর্ণালীর উপরে ধরলো। পলাশ চমকে গিয়ে ঝুঁকে পড়া থেকে সোজা হলে অন্তু উঠে দাঁড়ালো। ভাঙা কাচের চাপে পলাশের গলার চামড়ায় ছেদ পড়ে। কয়েক বিন্দু রক্ত বেরিয়ে আসে। ভুললে চলবে, সেদিন কোনো রকমে আপনার ডেরায় ছিলাম, আজ পাবলিক প্লেসে জবাই করে রেখে যাব একদম। তারপর মরার পর যা করার করবেন আমার। জয় আমির আর আপনার মধ্যে ফারাক এটাই। জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত, মৃত্যুকে বোধ হয় খুব একটা ভয় পায় না, কিন্তু আপনি মৃত্যুকে ভয় পান। অন্তু কাচের টুকরো ফেলে দিল ছুঁড়ে। ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল। অন্তু বসে পড়ে চেয়ারে। পলাশ ধীরে ধীরে 2 কদম পেছায়। টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেওয়ার সময় মুখ বিকৃত করে। আচমকা রেস্তোরাঁ কাঁপিয়ে তোলে পলাশের ফেটে পড়া অট্টহাসির শব্দ। বাচ্চাদের মতো হাতে তালি দিল পলাশ। মাইন্ড ব্লোয়িং। আবারও হাসে হা হা করে। চেয়ারে বসে পড়ে ধপ করে, দৃষ্টি স্থির অন্তুর উপর। আমি ভাবতেছিলাম, আমি সত্যি খুব হয়রানি ছিলাম। জয় কাত হলো কিভাবে? তুমি জানো, মানুষ যেমন ঠোঁটের সিগারেট কেড়ে নেয়, ও সেভাবে মেয়ে ভাগাভাগি করেছে আমার সাথে। আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করি। অথচ ও আমায় চেনে। কিন্তু তুমি সেদিন যেভাবে কাঁদছিলে, ছে, আর 5টা মেয়ের মতো লাগছিল। নাগার এরপর একটা চমক। থুহ, সোজা জয়ের মুখে। আমি খুব ভেবেছি, আমার বউকেও বলেছি তোমার কথা। পলাশ চট করে থামলো। কিছুক্ষণ চেয়ে রইল ধুম করে চুপচাপ। কিছু মনে পড়েছে যেন। এভাবে তুড়ি বাজালো। ওয়েট, আসছি, 1 মিনিট। হাই কমিশন ব্র্যান্ডের ব্যালেন্ডেড স্কটস হুইস্কি মদের বোতল নিয়ে ফিরল। গলগল করে গ্লাসে ঢেলে তাতে চুমুক দেবার আগে বলল, নেবে এক সিপ? অন্তু মাথা নাড়ল। চোখ বুজে পুরো 1 শট শেষ করে গ্লাস টেবিলে রেখে বলল, এবার কথায় এনার্জি আসবে। তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল। শিট, হতাশ আমি নিজের ভাবনায়। উঠে যেতে যেতে বলল, জয় যেমনই হোক ওর রুচি ভালো, এটা আমি জানতাম। বড় বংশের ছেলে তো। আজ প্রমাণ হলো আর একবার। একটা ট্রে এনে বসলো আবার। তা থেকে 1 টুকরো আদা, কয়েকটা পুদিনা পাতা, সোডার কৌটা থেকে খানিকটা সোডা, 2 টুকরো লেবু, 2 চামচ চিনি দিয়ে তাতে হুইস্কি ঢাললো। 2 চুমুক খেয়ে বলল, বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে। আমার বউ না থাকলে একটা চান্স নিতাম তোমার ওপর। তোমাদেরকে 1 রাত পর ছেড়ে দেয়া যায় না, বুঝলে? রেখে দেবার মতো তুমি। কিন্তু আমি আবার বউ খুব ভালোবাসি। আসলেই বোঝা যায় অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি।
তোমার কাছে ভালোবাসা মানে কি বুঝি না। অন্তুর দিকে কফি এগিয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি জানো? তোমাকে ভয় পাওয়ার লোকের তো অভাব নেই। সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসেবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারো সামনে খুব কাবু হয়ে যায়। দুনিয়ার খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে, এরা ভালো মানুষের ওপর খুব সহজে পিছলা খায়। একে বলে বিপরীতে আকর্ষণ বোধ করা, পজিটিভ নেগেটিভ তারের মতো ব্যাপার আর কি, বুঝছো? গা তুলিয়ে হাসলো পলাশ। সাধারণ দেখতে লোকটা, কোনো জাঁকজমকতা নেই। অভিজাত্য আছে, তবে তা প্রকাশের যেন তাগিদ নেই ভিতরে। হুডির টুপি নামানো, নকশালদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো, জলজলে চোখের মাঝ দিয়ে খিলানোর মতো নাক, হাসলে গা ছমছম করে ওঠে। অথচ সারাক্ষণ হাসে ঠোঁট দুটো। পলাশ জিজ্ঞেস করলো, আর তো কথাই বলছো না, শুধু কি টাকার জন্য এখানে এনেছি তোমাকে? তুমি চাইলে এই মুহূর্তে টাকা সব মওকুফ করে উল্টো আমি তোমাকে টাকা দিতে পারি। অন্তু চুপচাপ বসে রইলো, মাথাটা ফাঁকা লাগছে, উঠে যাওয়ার জন্য পা চলছে না। আচ্ছা, আর কি কি পর্যবেক্ষণ করেছো আমার? বলো শুনি। তোমার কথা শুনতে খারাপ লাগছে না। ছ্যাঃ, গলার কাছে জ্বলছে। এই একটা কাজ করলে। অন্তু বলল, এখনো তেমন কিছুই জানা হয়নি। সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না, যা পর্যবেক্ষণ একদিনেই করেছি। পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানে ফিসফিস করে বলল, তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা, তোমার মানুষ খুন করার ইচ্ছা, বিদ্রোহ আর আমার পেশা। চলো এই নিয়ে একটা সিনেমাটিক খেলা খেলা যাক। ম্যানেজার এসে পলাশের হাতে একটা ইনটেক্ট মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। পলাশ হিপ ফ্লাক্সে মদ ঢেলে নিতে নিতে বলল, তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে, আমার আদেশেই থাকবে, ছেড়ে তো দিতে পারি না তোমাকে। বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি, যা বুঝলাম। তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে ততদিন খেলা তোমার, কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নেব আমি। আমি কোনো খেলা খেলছি না যদিও। আপনি আমার ভাইয়ের পাওনাদার, ভাই অপারগ টাকা পরিশোধ করতে, তাই তা আমার জিম্মায়। তবুও যদি ধরুন আমি জিতে যাই। পলাশ হুডির টুপি মাথায় তুলল, কি চাও? তখন চেয়ে নেব। পলাশ মাথা দুলিয়ে হাসে, সাবধানে থেকো, আসছি, খোদা হাফেজ। কপালে তর্জনী ও মধ্যমা আঙুল ঠেকিয়ে সালাম জানানোর ভঙ্গিমায় ইশারা করে মদের বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে যেতে বলল, রুবেল, ম্যাডামকে কফি না খাইয়ে যেতে দিস না। সোমবার বিকেল 4টা, ছাদের ওপর পাশের বাড়ির পুচকে ছেলের ঘুড়ি এসেছিল। তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল, ঘুড়িটা ছাদে পড়তেই ধরেছে। তা তো পুচকেটাকে ফেরত দেয়নি, লাটাইটা অব্দি জোর করে কেড়ে নিয়ে সে এখন নিজে ঘুড়ি ওড়াচ্ছে। সাদা লুঙ্গিটা দুপাশ থেকে এনে দুই ঠ্যাঙের মাঝে আটকে রেখেছে। খালি গায়ে গলায় লাল টকটকে চওড়া গামছা ঝুলছে, কিন্তু লুঙ্গি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা ফ্ল্যাট স্যান্ডেল। এটা এক অসঙ্গতি, তার উপর আবার চামড়ার স্যান্ডেলটার বেল্ট খোলা। দুর্দান্ত উড়ছে ঘুড়িটা, পুচকে দাঁড়িয়ে কাঁদছে। জয়ের ভয়ে জোরে কাদার উপায় নেই। জয় বলে দিয়েছে, কান্নার সাউন্ড কানে আসলে এখনই ধরে একদম দা দিয়ে কোপ মেরে শূন্যতে খাতনা করে দেব। পুচকে এমন ভয়ানক রিস্ক নেয়নি। সে নিঃশব্দে ফোপাচ্ছে আর দেখছে নিজের ঘুড়িটা জয় কিভাবে হানাদার বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে। জয় জিজ্ঞেস করলো, তোর ঘুড়ির দাম কত রে? কাগজ কিনে বানাইছি, তুমি আমার ঘুড়ি দাও। ততলু শালা, সেই কাগজ তো আর তোর রূপ দেখে দেয়নি দোকানদার। যে ফটকা মারা সুরত তোর কাগজের দামই কহে। 6 টাকা। তোর বোন আছে, বিয়ে হয়ে গেছে। শিট, আমি মানুষ খারাপ হলেও ভালো লোক। ভাবলাম তোর বোনকে জ্বালানোর দামে তোর ঘুড়িটা ফিরিয়ে দেব। সেই বালিতে গুড়। মাইনষের এটোতে মিশে মিশিয়েও মুখ রোচে না আমার। বিয়ে দিবি ভালো কথা, আর কদিন পরে দিলে আজ ঘুড়িটা ফেরত পেয়ে যাইতি। এ, আমার ঘুড়ি দাও। ওয়েট, ওই শালা ততলু, তোরে আমি জিজ্ঞাসি তোর বোন আছে কিনা, তুই বিয়ে হয়ে গেছে কইলি কে? বিয়ের প্রস্তাব দিছি আমি, তুলে মারবো এক আছাড়। ভ্যাভা করে কেঁদে উঠল পুচকে। জয় ঠোঁটে কামড়ে থাপ্পড় তুলে শাসালো, চুপ কর, এত বিশ্রী ভাবে কেউ কাঁদে? হারুন ফাটার মতো গলা নিয়ে কাঁদিস কেন বল? যার কণ্ঠ ভালো না তার উচিত জীবনে না কাঁদা। নিচে থেকে কবিরের চেঁচানো শোনা যায়, ভাই নামেন, আইসি। তো কি, নাচবো এক চোট? আইসিস দ্বারা পায়ে মরিচা ধরছে। ঘুড়ির সুতো লাটায়ে পেঁচিয়ে তা ছুড়ে দিয়ে বলল, ততলু ধর তোর ঘুড়ি। আজ প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি। তোর ওই বৃষ্টি কান্নার অভিশাপ সাথে করে গেলে দেখা গেল গাড়ি উল্টে মরে পড়ে রইলাম। শ্বশুরবাড়ি তো যাওয়া হবেই না।
জীবনে বাসন না করেই ম্যারিড ব্যাচেলর অবস্থায় মরা লাগবে। বাসন না করে মরা ঠিক না। গতকাল স্ট্রিট ফুড খাবো, এবার লিগালি ঘরের খাবার খেয়ে মরবো। গেটের সামনে দাঁড়িয়ে কবিরকে জিজ্ঞেস করলো, জামাই জামাই লাগতেছে আমায়? কবির মুচকি হাসলো। রাবেয়া দরজা খুলতেই সালাম দেয় জয়, ভালো আছেন আন্টি? জুতো পরেই ঢুকে পড়লো ভেতরে। রাবেয়া কথা বললেন না, তার মুখে কালবৈশাখীর মেঘ জমেছে। জয় ঢুকলো, হাতের মিষ্টিগুলো হাতে না দিয়ে নিজেই ভেতরে এগিয়ে টেবিলের উপর রাখলো। কমপক্ষে 5-7 কিলো মিষ্টি। পেছন ফিরে ঠোঁট কামড়ে হাসলো। সবাই স্বার্থপর, দেখেছেন? স্বার্থের কাছে সম্পর্ক, স্নেহ, আদর, আচরণ সহ সব বদলে যায় জীবনও। এর আগের বার এসেছিলাম, আপনি আমাকে আম্মা ডাকতে বলেছিলেন, কারণ আমি এতিম। খুব মায়া হয়েছিল আপনার। এর মাঝে আপনার কিছু ক্ষতি করেছি, আজ জবাই দিচ্ছেন না। সুযোগ হলে জুতো তুলতেন আমার মুখে, অথচ আজও কিন্তু আমি সেই এতিমই আছি। নাকি বাপ মা বেঁচে উঠেছে আমার? এমন কেউ নেই দুনিয়ার যে নিঃস্বার্থ ভালোবাসি। এই জন্য আমার মানুষকে ভালো লাগে না। তারা সচেতন, খুব বোকা না। আপনাকেও ভালো লাগছে, বিকৃত মস্তিষ্কের জয়। তার যুক্তি ও ধারণা মানুষের সমাজে তুলে ধরার উপযোগী নয়। যার কাছে পাপকে পাপ মনে হয় না, সে পাপ এবং পাপীর ঊর্ধ্বে। আশপাশ দেখে জিজ্ঞেস করলো, অন্তিক আছে? রাবেয়া কথা বললেন না। ওনাকে দেখে যতটা নিরুপায় লাগছিল, তার চেয়ে বেশি দৃশ্যমান চোখের তারায় জয়ের জন্য ঘৃণা। জয় ক্লান্ত ভঙ্গিতে হাত দুটো মাথার উপরে তুলে শরীর বাঁকালো। আচ্ছা, আপনি ওকে জানিয়ে দেবেন, আমাকে আবার খুব ঘেন্না টেন্না করে নিশ্চয়ই। আমি আবার আমার হেটার্সদের সামনে বেশি ঘুরঘুর করি, তখন মানুষ কটমটায়, কিন্তু সাহসে জোটে না কিছু বলার। তখন নিজের শক্তিকে অনুভব করি, তখন আবার একবার বুঝি আমি শক্তিশালী। ভালো না ব্যাপারটা? অসভ্যের মতো অল্প হেসে সিরিয়াস হলো। কাহিনী হচ্ছে, আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়ি পড়ে থাকে না। শুক্রবার আর্মিনকে তুলে নিতে আসবো। এখানে তেমন কিছু করতে হবে না, খুব বেশি লোক আসবে না বরযাত্রী হয়ে। যাদের না বললেই না, টুকটাক ভাই ব্রাদার আসবে কয়েকজন, 20-25 জনের মতো। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দেব, সকালে বাবুর্চি চলে আসবে। টুকটাক সহযোগিতা করলে ওরাই সব করে ফেলবে। রাবেয়ার চোখে মুখে বিরূপতা অগ্রাহ্য করে এগিয়ে গেল ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালো। পলাশের কাছ থেকে ফিরে এক গাদা কাপড় চোপড় ভাঁজ করতে লেগেছে অন্তু। পেছন ফিরেছিল। জয় ঠোঁট দুটো ফাঁক করে একটা ঢোক গিলল। নিয়ন্ত্রণহীন চোখ দুটো মাথা থেকে পা অব্দি স্ক্যান করে অন্তুকে। ঠোঁট কামড়ে সামান্য হেসে ডাকলো, ঘরোয়ালি। অন্তু পিছনে তাকায়, নির্বিকার নির্লিপ্ত চাহনি। পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। জয় হেলে দুলে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ায়। ডাকটা শুনতে এমন লাগে, আর মেইন। অন্তু জবাব দেয় না, গলা উঁচিয়ে বলে জয়, সেদিন ঢোকার সময় তেমন একটা খেয়াল করি নাই। এইসব পড়ে থাকা জমি তোমার বাপের নাকি? হলে অন্তত পক্ষে দত্তরটা ভালো পাবো। তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে। ফোন ভাইব্রেট হচ্ছিল, নাক মুখ কুচকে রিসিভ করলো। ক সম্বন্ধীর বলা, তোর বউ মরার সংবাদ দিলে একটা ললিপপ খাওয়াবো। রাহাত মিনমিন করে বলল, ভাই আমার তো বউ নাই, কিন্তু আপনার বউ মানে ভাবি জানের নিয়ে কিছু বলার জন্য কল দিছি। জয় জবাব না দিয়ে শীষ বাজালো দুবার। আপনি কি গেছেন শ্বশুর বাড়ি? ভাবি বাসায় পৌঁছাইছে? জয় চুপচাপ কলটা কেটে দিল। রুমে এসে অন্তুর বিছানার ওপর টান টান হয়ে শুয়ে পড়ল জুতো পরা অবস্থায়। পাশে বসে অন্তু মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করছে। চোখ দুটো বুজে শান্তভাবে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলে? ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর কোথাও যাওনি? পলাশের সাথে কফি শপে গেছিলাম। জয় চোখ বুজেই হাসলো নিঃশব্দে। হাসি মুখে বলল, কেন? সেদিন তোমার মারা খাওয়া থেকে আমি বাঁচিয়েছি বলে বেঁচে থাকতে ইচ্ছে করছে না? দড়ি ছিঁড়ে মারা খেতে গেছিলে? নাকি পলাশ যা করতে গিয়েও ছেড়ে দিয়েছিল সেদিন তার বাকিটুকু উপভোগ করতে গেছিলে? এমন একটা অশিষ্ট নোংরা কথাও বিশেষ কোনো প্রক্রিয়া পরিলক্ষিত হলো না অন্তুর মাঝে, যেন সে অতি স্বাভাবিক কিছুই শুনছে মাত্র। অল্প হাসলো। সবার চরিত্র তো আর আপনার মতো ময়লা দুর্গন্ধে জড়ানো না। আপনার আর আমার কোনো তুলনা হয়? আপনি হলেন নর্দমায় জন্মানো পতঙ্গ, আমি মনে হয় অত খারাপ না, ঠিক না? জয় সম্মতি জানালো, ঠিক। তবে একদিনে আমার সব পড়ে ফেলবে? নিজেকে লিখতে বহু বছর লাগিয়েছি আমি, একদিনে গড়িনি নিজেকে। অথচ তুমি আয়ত্ত খুব দ্রুত করে ফেলছো আমায়। নট ফেয়ার ঘরোয়ালি। অন্তর্মন বিদ্রোহ করে ওঠে, আপনার মতো নিচু মানের উপন্যাস পড়ার আমার রুচি কোথায়?
জয় আমির কথাগুলো চেপে জিজ্ঞেস করলো, মহাভারত পড়েছেন? পুরোটা পড়িনি। শকুনি মামা নিশ্চয় আপনার খুব প্রিয়। দুর্যোধনকেও ভালো লেগেছিল। স্বাভাবিক। হুম। আসল কথা বলো। শকুনি মামা বলেছিলেন, সুগন্ধ, দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকায়িত থাকে না। অর্থাৎ এগুলো আবিষ্কার করার জন্য বেশি খাটুনি করার প্রয়োজন নেই। যার কাছে যা নেই সে তার মর্যাদা বা কুফল কিছুই বোঝে না। একজন সম্মানী ব্যক্তি আরেকজনের সম্মানকে খেলার বস্তু মনে করবে কোন দুঃখে? যার চরিত্র ভালো সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে? জয় মাথা নাড়ল, পারে না। কথা ঠিক, আমার সম্মান নেই। আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না। ভবিষ্যতে বোঝার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু এখন তোর ভণ্ডামি তোর কাছে রাখ। পলাশ মুস্তাকিনের সাথে নির্জনে সাক্ষাৎ করে আমার সাথে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা খুবই ভালো লেগেছে আমার। তবুও এই ধরনের বালের প্যাচাল এখানেই থামা, নয়তো বালিশ চাপা দিয়ে খুন করে রেখে যাব। তোর লেকচার আমার কোনো কালেই ভালো লাগে না। বউ মারা ভালো কাজ, কিন্তু ভালো কাজ আমি করি না। মারার হলে টুকটাক মেরে ফেলে রাখা কোনো কাজের কথা না। মারলে কোনোদিন জানটা একটানে বের করে নেব। যা বলতে এসেছি শোন। অন্তু ভাঁজ করা কাপড় র্যাকে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ায়। জয়া আবার টান হয়ে শুয়ে বলল, শুক্রবার দিন লোক আসবে ও বাড়ি থেকে, মার্কেট করতে হবে। ভাবি বলল আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরাই করে। তোমাকে নিয়ে যেতে বলেছে মার্কেটে। তাছাড়া মাগি মানুষের বাজার জীবনে করি নাই। ওসব পালসাল আমি কিনতে পারবো না। কাল সকালে তৈরি থেকো। আপনাদের পছন্দ মতো কিনলেই চলবে। ফ্যাশন নিয়ে আমার কোনো সেন্সিটিভিটি নেই। জয় খুঁটিয়ে দেখে অন্তুকে। নারী দেহের প্রতিটা ভাঁজে জয়ের পরশ নজর পরিভ্রমণ করে শেষ অবধি থামে অন্তুর কাঁধ থেকে বুক অবধি। নিঃশ্বাস ভারী হয়, জোরে করে শ্বাস ফেলে ঘাড় ঘোরায় অন্যদিকে। তখনই অন্তু বলে ওঠে, কিন্তু আমার একটা শর্ত আছে। জয় বালিশটা খাটের বক্সের সাথে হেলান দিয়ে তাতে পিঠ এলিয়ে দিয়ে বলল, এমন ভাব করছো যেন আমি সব শর্ত মঞ্জুর করতে চেয়ে তোমায় ও বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। বিয়ে হয়েছে, তুমি দায়বদ্ধ। কি শর্ত দেবে? সিনেমার হিরোদের মতো আলাদা শোয়াবে? অন্তু কথা বলল না। জয় খ্যাক খ্যাক করে উঠল, নাটক করো না, কি চাও বলো। আস্তে করে উঠে পা ঝুলিয়ে মাথা নত করে বসে দু হাতের তালু বিছানায় ঠেকালো। কুড়িগ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে। মেজো চাচা সেটা দখল করে আছে, সেখানে নিজের খামার দিয়েছে। পলাশের পাওনা ছাড়াও আব্বুর বেশ কিছু ঋণ আছে। প্রতিদিন বাড়ি বয়ে লোক আসছে। আব্বু যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকা আর দেব না। টাকাটা বেড়েছে। আপনি জমিটা কাকার কাছ থেকে দখল নিয়ে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন। খামার পরিষ্কার না হলে ক্রেতা রেজিস্ট্রিতে যাবে না। জয় কিছুটা সময় নিয়ে মাথা তুলল, চোখা স্বরে পড়ল, আমাকে তোমার দখলদার মনে হয়? অন্তু অবাক হবার ভান করে সামান্য হাসলো। আপনার মনে হয় না? শুধু আমার কেন, সবারই মনে হয়। রাজনীতিবিদদের কাজ কি? দখল করা। সেটা হোক ক্ষমতা, সম্পত্তি, মানুষের অধিকার অথবা জনসাধারণের জীবন সুখ। আপনাদের নৈতিক দায়িত্ব দখলদারি। তবুও লোকে আপনাকে পছন্দ করে? হতাশামি। জয় বাঁকা হেসে ঘাড় ঘোরালো। কারো পছন্দের হতে আসেনি দুনিয়ায়। বেঁচে থাকার জন্য এসেছি, নিজের মতো করে বাঁচবো। বেশ শান্ত দেখালো জয়কে। কাল মঙ্গলবার। সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছাতে বেলা 11:30টার মতো বাজবে। কাল রেজিস্ট্রি না হলে আগামী পরশু বুধবার হবে। টাকাটা এনে হিসেব করে নিজ হাতে পলাশকে দিয়ে আসবেন। পলাশের পাওনা সুদসহ 12 লক্ষ দাবি করেছে ও। ওখানে জমি আব্বুর 4 কাঠার বেশি। কম বেশি লাখ 20 টাকা আসতে পারে। বুধবারের মাঝে এই কাজগুলো শেষ করে ফেলুন। বৃহস্পতিবার অনুষ্ঠানের কাজের জন্য রইল। আদেশ করছো? আপনার মনে হচ্ছে? না। অন্তু হাসলো। তাহলে করছি না। তুমি যাবে না কেন সাথে? আপনি যাচ্ছেন তো চলবে। ভরসা করছো? আপনার মনে হচ্ছে? না। তাহলে করছি না। জয় মৃদু ধমকে উঠল। আমি একা গিয়ে কার বাল ছিড়বো ওখানে? কাউকে চিনি আমি? কল করব আমি, বলে দেব সব। আর এটুকু যদি সামলে নিতে না পারেন তাহলে আর মাস্তান হওয়ার ফায়দা কি? অন্তু সূক্ষ্ম অপমানে জয় ধৈর্যহারা হয়ে উঠল। একচোটে বসা থেকে উঠে অন্তুর পেছনের চুলগুলো মুঠো করে ধরে হিঁচড়ে পেছনে ঠেলে নিয়ে গেল। তাতে সবে গুছিয়ে রাখা কাপড়ের র্যাকটা উল্টে পড়ে যায়। অন্তু পিঠটা সজোরে ধাক্কা খায় দেয়ালে। পিঠে আঘাত পেয়েও অন্তু থাবা দিয়ে খামচে ধরে জয়ের কলার। বুকের উপর আঁচড় লেগে চামড়া উঠে যায় জয়ের বুকের। অন্তু ছাড়ে না, মাংসাশীর মতো খাবলে ধরে চিবিয়ে বলে, মাস্তান নন আপনি, আপনি কুকুর। ভুলটা শুধরে নিয়েছি, এবার ছাড়ুন।
মানুষের ভুল হয়ে যেতেই পারে, মাস্তান তো ভালোই, আপনি কি আর তেমন? রাস্তায় রাস্তায় কিছু কালো কুকুরেরা ঘুরে বেড়ায় না, মানুষ দেখলেই হামলে পড়ে, আপনি তাই। জয় এক অদ্ভুত প্রক্রিয়া দেখালো। ও বোধহয় শুনতে পেল না অন্তুর ভৎসনাগুলো। পাঁচরিতে অন্তুর ওড়না পড়ে যায় এক পাশ থেকে। এর আগেও দেখা হয়েছে এভাবে অন্তুকে। তখন যে চাহিদা জাগেনি, তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি এমন নয়, পরিস্থিতির প্রতিবন্ধকতায় চাপা পড়েছে সেসব। আজ হলো না, ক্রমশ তীব্র পৌরুষ দেহটা পাগলামি শুরু করলো জয়ের। বুকের আঁচড়ে যখন জ্বলন উঠেছে, জয়ের শরীরটা আচমকায় অন্য চাহিদায় মনোযোগ পেল। অন্তু সুন্দরী, এত কাছ থেকে আরো বেশি লাবণ্যময়ী লাগছিল। ক্ষুধার্ত জয়ের এত কাছে, হাতের থাবায় মেয়েটাকে পেয়ে এত কাছ থেকে ছুঁয়ে ছেড়ে জয়ের ক্ষুধাটা জেগে উঠল। 27 বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসের উঠানামা করা বুকটা নেশাদ্রব্যের ন্যায় লাগলো। জয়ের নিঃশ্বাস ভারী হলো। পশমে ঢাকা বুকের ভেতরটায় আলোড়ন উঠল। অন্তুর চুলে ঢাকা হাতটা শিথিল করে অপর হাত দিয়ে অন্তুর এক পাশে ঝুলে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে নিয়ে হাতের মুঠোয় গোছাতে শুরু করলো। অন্তু থমকে যায়। জয় অন্যমনস্কভাবে অদ্ভুত স্বরে বেহায়ার মতো আবদার করে, একটা চুমু খাই তোমার ঠোঁটে। অন্তুকে প্রতিরোধ করার সময়টুকু দেয় না জয়। বিড়বিড় করে ওঠে, মেয়ে মানুষ জীবনে স্বীকার করবে না। দাড়ি গোঁফের মুখটা অন্তুর ঠোঁটে লাগাই, শক্ত একটা চুমু। অন্তুর ওড়নাটা তখনও জয়ের হাতে পিষে যাচ্ছে। যতটা জোর জয় সুতোর ওড়নাটাতে দিচ্ছিল, ঠিক ততটা হিংস্র হয়ে ওঠে তার ঠোঁট এবং অপর হাতটা। অন্তু জয়কে বাধা দিতে হাত তুলতেই ওড়না সহ হাতটা চেপে ধরে অন্তুর চোয়ালে অপর হাত কেটে দেয়। অন্তুর হাতের কবজির নিচের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায়। জয়ের হাতের রিস্টলেটের আঁচড়ে নরম হাতের চামড়া বিদীর্ণ হয়। এভাবে কেটে যায় মিনিট খানেক। জয় সরে দাঁড়ায়, হাঁপিয়ে ওঠার মতো জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে, এবার কি বলবি? ধর্ষক? চলবে, তাই বলো। আর এক মুহূর্ত দাঁড়ায় না। অন্তুর ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে। অন্তু শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে থু করে একবার থুতু ফেলে মেঝেতে হাত দিয়ে ঠোঁট ঘষে, আবার থুতু ফেলে। উপরের দিকে তাকিয়ে তাচ্ছিল হাসে। আমার স্বামী এই কুকুরটা, এভাবেই সহ্য করতে হবে প্রতিবার যখন কাছে আসবে। কি বিধান আপনার! মানা করলে নাকি আপনার ফেরেশতারা অভিশাপ দেয়? আপনি মহান মালিক আমার। অন্তিক আবার একটা ছোট্ট দোকানের খোঁজ করেছে। মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে বাধ্যতামূলক একবার ব্যক্তিহীনের মতো কাজ করাই যথেষ্ট। অন্তিকের জন্য তার পরিবারের সাথে যা হয়েছে তা সে ভুলতে পারে না। সব ভুলে নিজেকে সংসারে সক্রিয় করার মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও। রাতে মার্জিয়া বলল, জয় আমির এসেছিল। সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যেভাবেই হোক বিয়ে হয়ে গেছে, আব্বু নিজে বিয়ে দিয়ে গেছে, আর বলার কি থাকে। অন্তিকের কাছে জয় আমির নর্দমার পচা নাপাক ময়লা, যা ঘৃণ্য বর্জনীয়। তার কারণে অন্তুর সাথে যা হয়েছে তা ছিল অকল্পনীয়। অন্তুর জন্য কলিজা ফাটে, অথচ সান্ত্বনা দেবার ভাষা নেই। আবার মনে হয় ওর বোন এমন দুর্বল নয়। অন্তুর কাছে যুক্তি, ধৈর্য, কথার পান, প্রতিরোধ ও প্রতিবাদের সাহস সব আছে। অন্তু বারান্দায় এক কাপ কড়া চা আব্বুর বসার চেয়ারখানাতে রেখে আব্বুকে জিজ্ঞেস করলো, তুমি চাতে চিনি খাও না কেন বলো? পানসে লাগে না? আমি তো জীবনে তোমার চা মুখেও দিতে পারি না। আমজাদ সাহেব বেতের তৈরি রকিং চেয়ারে বসা। চেয়ারটা তিনি সেদিন শখ করে বানিয়ে আনলেন। কি যে খুশি লেগেছিল মুখে চোখে। গাম্ভীর্যের পেছনে এক শৌখিন মানুষ ছিলেন। অন্তু চেয়ারে হেলান দিয়ে আব্বুর দিকে চেয়ে থাকে। আজ কোনো কথা বলছে না, জবাব দিচ্ছে না। অন্তু ছটফট করে উঠল, কি হয়েছে তোমার আব্বু? কথা বলছো না কেন? তোমার অভিমান সহ্য করার সাধ্যই আমার নেই। তোমরা আর কত কি সহ্য করাবে আমাকে? অনেকক্ষণ পর বললেন আমজাদ সাহেব, তুই চলে যাচ্ছিস অন্তু? ওই বাড়ি কিন্তু যাব না আমি। তুই আসিস রোজ, আমি এখানেই থাকবো। অন্তু চমকে উঠল, এ কথা কেন মাথায় আসছে? অন্তিক এসে বসে আব্বুর চেয়ারটাই। আব্বুর অবয়বটা মিলিয়ে যায়। অন্তু চারদিকে তাকায় আকুল হয়ে। অন্তিক জিজ্ঞেস করলো, চাটা আমি খাবো? একটু চিনি এনে দিবি? দুই ভাই বোন অনেকক্ষণ যাবৎ চেয়ে থাকে একে অপরের চোখের দিকে। ঘোর নীরবতায় কাটে ততক্ষণ। অন্তু পরে উঠে দাঁড়ায়। ছোট চিনির কৌটা এনে 2 চামচ চিনি দেয় অন্তিকের কাপে। অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে, চা আব্বুর জন্য বানিয়েছিলি তাই তো? বড় ভাই বাপের মতো হয়, চাটা খাওয়া খুব বেশি অসঙ্গতি হবে না। আমি তোর তেমন ভাই নই অবশ্য। ঠিক বলেছি?
এমন ভং ধরিস কথাবার্তায় যেন খুব শিক্ষিত আর বিজ্ঞ তুই। অনার্স পাস না করতেই বরের মালা গলায় তুলেছিস। আমার সামনে বুজুর্গি কথাবার্তা বলতে আসবি না, বিরক্ত লাগে। অন্তুর ঠেস মারা কথাতেও অন্তিক হেসে ফেলল। পাপ আর বিদ্যুৎ প্রথমে এদের নিজেদের বাপকে মারে শুনেছি, আমার পাপও ছাড়েনি আমায়। অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে চুপচাপ বসে থেকে বলে অন্তিক, পলাশ কি করেছিল তোর সাথে? পলাশের ব্যাপারে কিছু জানিস? এমন কিছু যা জানা উচিত আমার? প্রসঙ্গ এড়িয়ে নিজে প্রশ্ন করলো অন্তু। সকাল 11টার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্তু রওনা হয় মোস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হাতে খোপা করার মুহূর্তে রাবেয়া রুষ্ট কণ্ঠে বললেন, বোরখা ছাড়ছিস? এমনি চলাফেরা করে মেয়ে মানুষ? জাহান্নামী হয়ে গেছিস তুই? আল্লাহরে ভয় লাগে না? বেপরটা বেহায়াদের মতো চলাফেরা করতে শিখছিস? অন্তু খোপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলল, কিসের পর্দার কথা বলছো আম্মা? বেশ্যার শরীরে বোরকার পর্দা? যে মেয়ে পুরুষ ঘরে ঢোকায় তার পর্দা? মাছি তাড়ানোর মতো হাত নাড়ে অন্তু। মূর্খ তুমি! মনের সান্ত্বনায় পর্দা করে রাস্তা বের হয়ে মানুষের যে নোংরা ভাষাগুলো শুনবো, তাতে পাপ বাড়বে আম্মা? কি বলতো, মানুষের আসল পোশাক সম্মান, তা আছে আমার? কাপড়ের পোশাকে শরীর ঢাকলেই কি আর না ঢাকলেই বা কি? নেহাত সভ্যতার খাতিরে পোশাক পরা, যখন সম্মানের ভূষণ দেহ থেকে খুলে পড়ে গেছে, কিসের পোশাক গায়ে চড়াবো? লোক দেখানো হয়ে যাবে না? আর ওটাকে বিয়া বলে? যা হারাম, ওষুধ খেয়ে নিও, বের হচ্ছি। মুস্তাকিন থাকে দিনাজপুরের বাসেরহাটের ঢাকা দক্ষিণ রোডের মিশরাউদ্দিন সরণিতে। ফ্ল্যাট বলতে 6 তলা বাড়ির এক ইউনিট। মুস্তাকিনের ঠোঁটের কোণে সেই মুচকি হাসি ঝিকমিক করছিল। নিজের হাতে নাস্তা বানিয়ে আনলো, সোফায় বসে পড়লো। কি ব্যাপার, রাস্তা ভুল করে? প্রয়োজনে। মুস্তাকিন হাসলো। প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসও ফেলতো না। নেহাত বেঁচে থাকার প্রয়োজনে মিনিটে কম বেশি 20 বার শ্বাস প্রশ্বাস ফেলে। কি প্রয়োজনে এসেছেন? চুপচাপ তাকিয়ে রইল অন্তু। মুস্তাকিনকে ওর কোনোদিন সাধারণ কেউ মনে হয়নি। কিছু একটা আছে লোকটার মাঝে, কিছু একটা। সেই কিছু একটা যে কি তা আন্দাজ করা দুঃসাধ্য যেন। লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকার বিশেষ গুণ সম্পন্ন। মুস্তাকিন হাসলো। উকিল হবার আগে যদি এভাবে স্ক্যান করেন, এনার্জি লস ম্যাডাম। এই জহুরি দৃষ্টিকোণকে বাঁচিয়ে রাখুন, আপনার ভবিষ্যতে পেশায় অতি প্রয়োজনীয়। এখনই খরচা করবেন না অপ্রয়োজনে। লোকটা হাসে বেশি। তো আপনি বলছেন আপনাকে নিরীক্ষণ করার প্রয়োজন নেই? নিজেকে খাঁটি বলছেন? ফের হেসে ফেলল মুস্তাকিন। খাঁটি? সে তো স্বর্ণও হয় না। 24 ক্যারেটকে লোকে খাঁটি স্বর্ণ বলে জানে, অথচ এটা জানে না স্বর্ণে খাদ না মেশালে গহনা তৈরি করা যায় না। স্বর্ণ নরম ধাতু, ওতে খাদ না মেলালে টান দিয়ে অলংকার করা যায় না, গড়লেও তা মজবুত হয় না। আর খাদ মেশানো স্বর্ণ কখনো 24 ক্যারেট হয় না। অন্তু চোখে হাসলো। অর্থাৎ খাঁটি মানুষেরা দুর্বল, তাই না? আমিও বুঝি আজকাল। আমি একটু ব্যাকডেটেড মানুষ, কফিতে তৃপ্তি কম পাই, চা ভালো বানাতে পারি, টেস্ট করে দেখুন, নয়তো পরিশ্রম বৃথা যাবে। কথা শেষ করে নেব, ঠান্ডা হোক। আপনি আমায় পলাশের ব্যাপারে বলুন, কিছুই লুকাবেন না, এবং এটা জিজ্ঞেস করবেন না কেন জানতে চাইছি। আপনার উকিল হওয়াও ঠিক আছে, শুনানি পেশ করায় খুব দক্ষ হবেন, তবে রাজনীতিতে গেলে ভালো হতো। কথার ভাষণেই পার্টি আপনার। ভালো কথা জানেন, খুব সাজানো। অন্তু চুপ রইল। অন্তিক দর্শকের মতো বসে আছে, দৃষ্টি অন্তুর মুখের দিকে, যেন মনেই নেই এমন ভঙ্গিতে মুস্তাকিন জিজ্ঞেস করলো, এটা কত সাল চলছে যেন? অন্তু জবাব দিল, 2014 চলছে। রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে পরস্পরের সম্পর্কগুলো যেমন উপরি হয়, ঠিক তেমনি ভাবে রাজনীতিতে থাকতে গেলে বিভিন্ন ধান্দার বিভিন্ন ধরনের লোকের সাথে লেওয়াজ করে চলতে হয়। সেভাবেই একটা লেওয়াজ ছিল হামজা ও জয়ের পলাশের সাথে। হামজা পলাশের সমসাময়িক জুনিয়র। পলাশ হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ের থেকে অনার্স পাশ করে বেরিয়েছে প্রায় 8 বছর আগে। ভার্সিটিতে থাকাকালীন সে ছিল এখানকার ছাত্র দলের এক সাধারণ সম্পাদক। অথচ ভার্সিটির পাঠ চুকিয়ে বের হতেই সে ছাত্র দল থেকে একদম অব্যাহতি নিয়ে নিল। ব্যবসা শুরু করলো নিজের। ধীরে ধীরে চাচা অর্থাৎ রাজন আসগরের সাথে মিলে হয়ে উঠল বিশিষ্ট এক সন্ত্রাস থেকে মহাজন ব্যবসায়ী। সে সামলায় এখানকার কারবার। ঢাকাতে আছে রাজন আসগর। পলাশ রাজনীতি ছেড়েছিল, এর অবশ্য একটা কারণ আছে। ওর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা আগে একটা ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার আগেই এক নোংরা কুকর্ম করে ফেলেছিল সে।
এক গরিবের বউকে ক্লাবে তুলে এনে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন করে ছেড়ে দিছিল। সেই মহিলার পরেও তার বিরুদ্ধে ছাত্রী হোস্টেলের কোনো ছাত্রীকে এমন কিছু করার অভিযোগ উঠেছিল। এরপর ছাত্র সংসদ থেকে বের হয়ে আসতে হলো তাকে। এই ক্ষোভে রাজনীতি ছেড়ে সন্ত্রাসনীতিতে যুক্ত হয়ে যায় সে। মানুষকে টাকা ধার দিয়ে তার শোধের ব্যবস্থা রাখে না। পরে বাড়ির মেয়েরা তার শিকার হয়, যা অন্তুর সাথে হয়েছিল। জয় জানে সবই, কিন্তু সে জানতো না অন্তুদের মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে ভিড়বে। পলাশ ছাত্র রাজনীতি থেকে বেরিয়েছিল কেবল নিজের অমানসিক মস্তিষ্কের চাহিদাগুলো চরিতার্থ করার জন্য। দিন দিন এত শক্তিশালী হয়ে উঠেছিল সে, তার শক্তির নিচে অল্প জায়গা পেলেও তা যে কারো কাছে বিশাল ব্যাপার। তবে ওকে দেখলে ওর শক্তি সহজে আন্দাজ করার জো নেই। খুব ঠান্ডা এবং সাধারণ চলন ওর। চাল চলনে খুব সাধারণ এবং আকস্মিক গুপ্ততা আছে। ওর যে মাথায় দোষ আছে এটা ওর শিকার ছাড়া কেউ ধরতে পারবে না। তবে 4-5 বছর আগে পলাশের জন্য চারিপাশটা এতটাও অনুকূল ছিল না। প্রশাসন পুরোটা মরেনি তখনও। সাল 2010 এর শেষের দিকে রাজনৈতিক বিপর্যয় পুরো দেশ জুড়ে। বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর হলো। আরেক দফা যুদ্ধাপরাধীদের বিচার হলো। বিএনপি নেত্রীর নিবাস পরিবর্তন। তখন দেশের অবস্থা খুব উত্তেজিত। সেই সময় হামজা কেবলই মাথাচাড়া দিয়ে উঠেছিল রাজনীতিতে। তার সাথে ভাবটা পলাশ গড়ে তুলেছিল নিজের সুবিধার্থে। এরপর থেকে দুই পক্ষ পরস্পরের জন্য ব্যাকআপ সাইড হয়ে গেল। কিন্তু মাঝার তখন জয়ের বিপরীতে ভার্সিটির ছাত্র সংসদ থেকে ছিটকে পড়ার শোকে হতবিহ্বল। অথচ হামজার জনপ্রিয়তা তুঙ্গে। তার বিপক্ষে সরাসরি লড়ার হাত কোনোদিনই শক্তি হয়ে ওঠেনি মাঝারের। বাপ মেয়র থাকা সত্ত্বেও তরুণ রাজনৈতিক নেতা হামজার দাপট চলছিল চারদিকে। চাচাতো বোনকে বিয়ে দেওয়ার পেছনে মাঝারের একটা দারুণ পরিকল্পনা থাকলেও তা কোনোদিন সফল হয়নি। হামজা ঠিক যতটা চতুর তেমনি ভয়ানক। সে নিজের অর্জনের ভাগ দেয় না কাউকে। পলাশের সাথে নিয়মিত উঠা বসা শুরু করলো। এরপর সমস্যাটা তৈরি হয়েছিল হামজা ও জয়ের বেপরোয়া চলন দিয়ে। মাঝার পলাশকে খুব মান্য করে চললেও জয় আর হামজার কাছে পলাশ তেমন একটা আধিপত্য বিস্তার করতে পারেনি কোনোদিন। আরো বহুত ব্যাপার আছে যেগুলো শুধু ওরা জানে। ওরা আপনার না জানা ভালো। মুস্তাকিম কথা শেষ করলো। অন্তু উঠে দাঁড়ায়। জয় আমিরের ব্যাপারে কি জানেন? জয় আমির এক যুদ্ধাপরাধীর ছেলে। খুব সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করছিল মুস্তাকিম। অন্তু বেরিয়ে আসে মুস্তাকিনের ফ্ল্যাট থেকে। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াতেই নজরে আসে ছোট্ট একটা মেয়ে বাবার সাথে রাস্তা পার হচ্ছে। অন্তুর বুকটা ধড়াস করে ওঠে। তখনই ডান হাতটা চেপে ধরে অন্তিক। তাড়া দেয়, রাস্তা ফাঁকা, চল পার হই।